দেশ জুড়ে এখন চলছে ভোটের আলাপ। সুষ্ঠু নির্বাচন হবে তো? মানুষ কি ভোট দিতে পারবে? গত কয়েক বছরে মানুষ যখন ভোট দিতে পারে না, আক্ষেপ করেছে, রাজপথে নেমে এসেছে, মানুষ চেষ্টা করেছে তার মত প্রকাশ করতে। সেই মত প্রকাশ কি করতে পারবে? আর এই সব কিছু জানবো আমাদের এই নতুন আয়োজন মিল্ক অ্যান্ড ইনস্ট্যান্ট মিল্ক পাউডার প্রেজেন্টস ভোটের আলাপে। আমরা এই প্রোগ্রামে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তার সাথে পরিচিত করে দিতে চাই। প্রাপ্তিতা বর্ষী, অ্যাক্টিভিস্ট। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। ভোটের তো আর 10 দিন বাকি, ধরেন আজকের দিনটা বাদ দিলে দিন তো চলেই গেল। কেমন লাগছে? ভোটের আলাপ কোন দিকে, কোথায় যাচ্ছে? প্রথম কথা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি খুব এক্সাইটেড। এক্সাইটমেন্টের একটা ধরন বলি, যদিও পার্সোনাল বিষয়, যেরকম আমি কিন্তু এখন থেকে ঠিক করে রেখেছি যে ভোটের দিন আমি কোন শাড়ি পরে ভোট দিতে যাব, পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে যাব, এবং আমার বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র সবাইকে আমি খুব উৎসাহ প্রদান করছি যে ভোট দিতে যেতে হবে। এটা একটা হ্যাঁ, এর একটা বড় কারণ হচ্ছে যে 2018 সালে আমার বয়স ছিল 18, সেই ভোটটা আমি দিতে পারিনি। 2024 সালে হয়তো ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি সেই ভোটটা দিইনি নিজের সজ্ঞানে, মানে নিজের চিন্তার জায়গা থেকে। কেন? তো কারণ আমি তো দেখছিলাম, আমি 2000 খুব ছোটবেলা থেকে আমি 2018 ইলেকশনটা আমার স্পষ্ট মনে আছে, কারণ এর আগের ইলেকশনগুলো আসলে এত বেশি মনে নাই। তো আমরা দেখছিলাম যে টিভিতে যতই দেখানো হোক না কেন যে আসলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কিংবা সরকারের কাছ থেকে যতই বলা হোক না কেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমরা কিন্তু দেখছিলাম যে আসলে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হচ্ছিল না, মানুষজন ভোট দিতে পারছিল না, এবং কিছু কিছু জায়গায় যে মৃত মানুষেরও একটা ভোট দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এবং আপনার মনে আছে কিনা, সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে কিন্তু একজন গৃহবধূকে ধর্ষণেরও শিকার হতে হয়েছিল। তো এই ঘটনাগুলো তো আমাদের চাক্ষুষ দেখা, আমাদের শোনা ঘটনা। তো সেই জায়গা পার করে এসে যখন 2024 সালে আবারও আরেকটি সাজানো, একটি পাতানো আরেকটি নির্বাচন, তখন আমার অনেক পরিচিত অনেক বন্ধু বান্ধবরাই কিন্তু ভোট দিয়েছে 2024 নির্বাচনে। কিন্তু আমি সজ্ঞানে এই ভোটটি দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছি, কারণ আমি চাইনি যে স্বৈরাচারের কোনো ছাপ আমার মধ্যে থাকুক। তো সেই জায়গা থেকে এবার আমার প্রথম ভোট, এবং আমার মতো বয়সের অনেকের এবার প্রথম ভোট। তো সেই জায়গায় আমরা হচ্ছে ইনফ্যাক্ট যখন 5ই অগস্ট হয়, 5ই অগস্টের পরে যখন আমার সব বন্ধুরা চিন্তা করছিল যে ওরা দেশের বাইরে পড়তে যাবে কিংবা অন্য কোনো জায়গায় যাবে, তখন আমি সবসময় চিন্তা করছিলাম যে আগে একটা নির্বাচন হোক। মানে বাংলাদেশে, আমি বাংলাদেশের নাগরিক, একটা নির্বাচনে যদি ভোট দিতে না পারি, তাহলে আসলে আমার মনে হচ্ছিল যে আমার নাগরিকত্বের সার্থকতাটা আসলে হলো না। তো সেই জায়গা থেকে এই নির্বাচন নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু সময় যত বাড়ছে, আমরা ধারণা করেছিলাম, আমরা স্বপ্ন দেখেছিলাম অগস্টের পরে যে আমরা একটা চমৎকার নির্বাচন দেখবো, আমরা একটা উৎসব মুখর নির্বাচন দেখবো, যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, সবাই হাসি খুশি মেজাজে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটা হচ্ছে একটি সহাবস্থানপূর্ণ। আপনি যেমন বলছিলেন যে আপনি সাজুগুজু করে ভোট দিতে যান, হ্যাঁ যেতে চান। হ্যাঁ, যেতে চাই, কিন্তু সেই জায়গাটা আসলে দেখেন 5ই অগস্টের সময় তো আমরা অনেক স্বপ্ন সবাই দেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে তো আমাদের স্বপ্নে ছেদ পড়েছে। 5ই অগস্ট যখন আমরা দাঁড়িয়েছি, আমরা তো কেউ কখনো কল্পনা করিনি যে আমার পোশাকের জন্য আমার স্বাধীন বাংলাদেশে আমার আবার কথা শুনতে হবে। কখনো কল্পনা করিনি যে যাদের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করেছি, যাদের মুক্তির দাবিতে আমরা কথা বলেছি, তাদের মানবাধিকারের জন্য আমরা কথা বলেছি, তারাই মুক্তি পেয়ে, তারাই হচ্ছে আবার নতুন জীবন ফিরে পেয়ে আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। এইটা হয় কি, মানুষের থেকে মানুষের এক্সপেকটেশন থাকে না। তো দেখেন, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার 5 আগস্টের পরে বর্তমান প্রেক্ষাপটে গেল 1.5 বছর কিংবা 1.5 বছর কিছু বেশি সময় যা হচ্ছে তাতে আপনার স্বপ্ন ভঙ্গ হয়েছে? অবশ্যই। এটা শুধু আমার না, এটা আমার মতো যারা জুলাই আন্দোলন করেছে, জুলাই আন্দোলনের আগ থেকে যারা একদম ভোকাল অবস্থানে ছিল, আমাদের প্রত্যেকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। জুলাই আন্দোলন যারা করেছে তারা তো রাজনৈতিক দল করেছে। হ্যাঁ, জুলাই আন্দোলন যারা করেছে তারা অবশ্যই রাজনৈতিক দল করেছে, কিন্তু একটা বড় অংশ জুলাই আন্দোলনকারী তো রাজনৈতিক দলে যায়নি। যেমন আমি জুলাই আন্দোলনে খুবই সামনের কাতারে ছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ে ছিলাম, পরবর্তীতে রাজধানীতে ছিলাম, কিন্তু আমি তো কোনো দলে অংশগ্রহণ করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে, এটা একটা ভালো প্রশ্ন, আমার কাছে মনে হয়েছে যে এনসিপি প্রথমে যখন জাতীয় নাগরিক কমিটি হয়, আমি যে ডাক পাইনি এরকম না, আমি ডাক পেয়েছি, পরবর্তীতে এনসিপির সময় আমি ডাক পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু দেখা দরকার, একটু হয় কি, সবাই যখন ক্ষমতার মধ্যে চলে যায় তখন প্রেশার কে দিবে, বা আপনাকে কোয়েশ্চেন কে করবে, বা আপনার সমালোচনা কে করবে। তো আমার কাছে সিম্পলি মনে হয়েছে যে আমি একটু অবজার্ভ করি যে আসলে তারা কোন দিকে যায়। কিন্তু আস্তে আস্তে হলো কি, যে সকলেই যেভাবে ক্ষমতার পা চাটতে শুরু করলো, সকলেই যেভাবে ক্ষমতাকে তৈলমর্দন করতে শুরু করলো, এবং হয় কি, একটা সাজানো নাটক। সবচেয়ে হাস্যকর হচ্ছে এটা যে আমাদের বয়সেই তো সবাই সোশ্যাল মিডিয়ায়, তো আমরা সবাই খুব অ্যাক্টিভ। তো আগে দেখা যেত যে ধরেন আমাদের আগের জেনারেশনে তারা যখন বিভিন্ন মিটিং করতেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমি একটু যশোর যেতে চাই, সেখানে আমার একজন সহকর্মী আছে, তার সাথে কথা বলতে চাই। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নাই। দুধ চায়ের জন্য
মিল্কল্যান্ডও ঠিক তাই। নির্বাচনের দুধ চায়ের টেস্ট মিল্কল্যান্ডেই বেস্ট। ভোটের আলাপ কেমন চলছে যশোরে, আমাদেরকে একটু জানান। হাসিব, আসলে আজকে আমাদের অতিথি যেভাবে বলছিলেন, আমি গ্রামগঞ্জ ঘুরে এবং মাঠ পর্যায়ে ঠিক একই অনুভূতি পাচ্ছি, একই প্রতিক্রিয়া দিচ্ছেন। অর্থাৎ সবাই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু ভোট নিয়ে খুব বেশি আগ্রহ লক্ষ্য করছি আমি। এবং এই নির্বাচনকে ঘিরে যশোরে কিন্তু উৎসবমুখর পরিবেশই বিরাজ করছে। এখানে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, যেসব প্রার্থী এবং দলগুলো, তাদের মধ্যে নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তো আছেই। এর পাশাপাশি ভোটারদের মধ্যেও বেশ আগ্রহ আমরা লক্ষ্য করছি। এবং ভোটারদের আগ্রহ হলো দুইটি দিকে। একটি হচ্ছে তাদের সমর্থিত দলের ব্যাপারে যেমন আগ্রহ আছে, তেমন এখানকার স্থানীয় মানুষের কিছু সংকট, জাতীয় পর্যায়ের যে সংকট, সেই ব্যাপারে প্রতিদ্বন্দ্বী দলগুলো, প্রার্থীগুলো কি ঘোষণা দেবেন সেটা নিয়েও তাদের মধ্যে আমি আগ্রহ লক্ষ্য তৌহিদ, করেছি। বড় রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা করছে সারা দেশ জুড়ে। কালকে পরশু টানা সমাবেশ যশোরে হচ্ছে। তো মানুষজন যারা দাবি জানাচ্ছে কিংবা যে প্রত্যাশা, সে প্রত্যাশার সাথে বড় দলের নেতারা যখন বক্তব্য রাখছেন কিংবা রাখবেন, সেটা কি মিল পাচ্ছে তারা, নাকি তাদের মধ্যে হতাশা কাজ করছে? এই মুহূর্তে সব থেকে বড় চাওয়া বা প্রত্যাশার যেটা হলো, এখানে অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে শিল্প সংস্কার, শিল্পোন্নয়ন করা, বেকারত্ব দূর করা, এখানে যে ভবদহ জলাবদ্ধতা রয়েছে সেটা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা। সেটা গত 27 তারিখে এখানে জামাতের আমির বক্তব্য রেখেছেন, তিনি এই ব্যাপারে সমাধানের আশ্বাস দিয়েছেন। বিএনপি এবং অন্যান্য দল যারা আছে তারাও, প্রার্থীরা বলে বেড়াচ্ছেন, বক্তৃতায় এই কথাগুলোকেই হাইলাইট করছেন। এখানে স্বাস্থ্য সমস্যা রয়েছে, চিকিৎসার যে ক্ষেত্রে, সেটা নিয়েও তারা বক্তৃতা করছেন। অর্থাৎ মানুষের চাওয়ার কথাটি তারা বলছেন। এবং আগামীকাল তারেক রহমান যশোরে জনসভা করবেন, সেখানেও তিনি একই এই জনগণের এই প্রত্যাশার কথাটি ব্যাপারে প্রতিক্রিয়া জানাবেন, আশ্বাস দিবেন বলে তারা আশা করছেন। তৌহিদ, আপনার কাছে একদম ছোট্ট করে একটু জানতে চাই, বড় বড় দুটি দল সমাবেশ করবে, এই রাজনৈতিক প্রচারণায় সংঘাত কতটুকু জড়াচ্ছে একে অপরের সাথে দলগুলো, কর্মীরা? এখনো পর্যন্ত যশোরের 6টি আসনে শান্তিপূর্ণভাবেই চলছিল প্রচারণা। এবং আমি দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে একে অপরে একসাথে হেসে কথা বলছেন, মোলাকাত করছেন। এবং মঞ্চে যে যাই বলুক, বাইরের পরিবেশটা ভালোই চলছিল। কিন্তু শুধুমাত্র যশোর 2 আসনে, যেখানে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে দিকরগাছা চৌগাছা অঞ্চলে কিছুটা সংঘাত আমরা দেখেছি। সর্বশেষ গতকালও সেখানে জামায়াতের প্রচার মিছিলে হামলার অভিযোগ আমরা পেয়েছি। এই আসনটি বাদে যশোরের বাকি 5টি আসনে এখন পর্যন্ত কোনো ধরনের অঘটন আমরা দেখিনি, বা সংখ্যা ওইভাবে করছেন না কেউ। তবে যেহেতু সীমান্তবর্তী জেলা, এখানে তো একটি ভয় কাজই করে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা এই ব্যাপারে সতর্ক আছেন। ইতিমধ্যে গত রাত্রে যশোরের 4 আসনের ভেতরে বাঘারপাড়া, সেখানে কিন্তু গ্রেনেড সাদৃশ্য 10টি বস্তু সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য স্থানেও একইভাবে অভিযান চালাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। হাসিব, ধন্যবাদ তৌহিদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি যশোর থেকে আমাদেরকে আরো সংবাদ জানাবেন নিয়মিত। আপনি ভালো থাকবেন এবং ভোট দিবেন। যেমনটা বলছিলাম, ভোটের আলাপ যেহেতু হচ্ছিল, তো ভাইকে আমরা অনুরোধ করেছি আপনিও ভোট দিবেন। সাজুগুজু করে ভোট দিতে চান, তার মধ্যে হতাশা এসেছে। হতাশা হয়তো বা কেটে যাবে যদি আপনি আপনার ভোটটি দিতে পারেন, আপনার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারেন। রাইট? না, মনে হয় যে হতাশার বিষয়টি আসলে এত সরল রৈখিক না আর কি। আচ্ছা। যে আমি ভোট দিতে পারলাম, মানে ধরেন 5ই অগস্টের আগে যখন স্বৈরাচার আমল ছিল, তখন আমরা ভাবছি যে আমাদের ভোট দিতে পারলাম, সেটা আমাদের একটা অধিকার, সেটা আমরা প্রয়োগ করলাম। তো এখন শুধু আমি মানে নির্বাচন কেন্দ্রে যাব এবং আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব, এইটা তো শুধু আমার ধরেন নাগরিক অধিকার না, আমার তো নাগরিক আরো অনেক বেশি অধিকার আছে। যেটা আমি বলছিলাম যে এই স্বপ্নভঙ্গটা আসলে তখন হওয়া শুরু করলো যখন আমরা দেখলাম যে একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা, একে অপরকে সাইলেন্ট করে দেওয়ার চেষ্টা, এবং ধরেন কমিউনিটি ধরে ধরে সাইলেন্ট করে দেওয়ার চেষ্টা। যেরকম ধরেন অগস্টের পরেই আমরা সবার প্রথমে দেখলাম যে নারীদেরকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হলো, এবং তারপরে আবার বিভিন্ন স্টেজ শো করা হলো যে নারীরা কোথায়, সবাই অবাক, নারীরা কোথায়, অ্যাজ ইফ কেউ জানে না যে নারীরা আসলে কোথায় গেলেন। তার পরবর্তীতে আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা চালানো হলো, এবং তখন আমরা দেখলাম যে সকলে নিশ্চুপ, এবং বড় বড় রাজনৈতিক দলগুলোই কিন্তু প্রকারান্তরে তারা নিশ্চুপই ছিলেন। তারপর পরবর্তীতে আমরা দেখলাম যে যত আরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো হলো, সেটি যখন ঘনিয়ে আসলো, তার পরবর্তীতে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায়, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে আসলে যে তীব্র পরিমাণ কাদা ছোড়াছুড়ি, মানে আমরা কিন্তু ধারণা করছিলাম যে আসলে এই ইলেকশনে কি নাশকতা হবে কিনা, সংঘর্ষ হবে কিনা। আমরা দেখেছি কিন্তু একজন মারা গিয়েছেন, এবং হয়তো সামনের দিনে আমরা আরো রক্তক্ষয়ী
দিনের দিকে যাচ্ছি সেটা কিন্তু আমরা বলতে পারছি না এখনো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেইভাবে প্রতিনিয়ত আমি বলবো যে পার্টিকুলারলি যারা নারী রাজনীতিবিদ কিংবা ধরেন নারী শিক্ষার্থী যারা রাজনৈতিকভাবে সচেতন তাদের কমেন্ট বক্সে আপনি ঢুকতে পারবেন না। মানে খুব খুব কম নারীরাই এখন কমেন্ট বক্স ওপেন রাখেন, যেরকম আমার কমেন্ট বক্সে কিন্তু ওপেন। সেখানে মানে এখন এমন ভাবে গালি আসে যে আসলে বোঝা যায় না যে এটাকে আওয়ামী লীগ গালি দিচ্ছে, এটাকে ছাত্র শিবির গালি দিচ্ছে, এটাকে ছাত্র দল গালি দিচ্ছে, নাকি কোনো বট আইডি, নাকি ভারত থেকে পাকিস্তান থেকে গালি দিচ্ছে। তো আসলে এই যে ধরেন নারীকে অবদমনের পেছনে আমাদের যে একটা সকল দলের মধ্যে কিন্তু একটা এগ্রিমেন্ট আছে যে আপনি নারীকে সবসময় পিছিয়ে রাখবেন। দেখেন জুলাই চার্টারে যে সকল দলগুলো সাইন করলো তারা কিন্তু এইটা ঐক্যমতে পৌঁছিয়েছিল যে তারা 5% নারীকে মনোনয়ন দিবে। আপনি দেখেন জামাত থেকে একজন নারীকে মনোনয়ন দেন নাই। জামাতের আমির তিনি, আমি বলবো যে সেটা তিনি ভালো করেছেন যে তিনি স্পষ্টীকরণ করেছেন যে তার দলে কিন্তু তিনি বলছেন বারবার যে 46% মতো নারীরা আছেন, কিন্তু তারা কখনো কেউ প্রধান হতে পারবে না। এবং সেটার কারণটা কি, সেটার কারণটা কতটুকু অ্যাবসার্ড যে আপনি শুধুমাত্র একজন নারী, আল্লাহ আপনাকে নারী বানিয়েছেন, আপনি সন্তান জন্মদানের ক্ষমতা রাখেন, সেটা তো একটি ক্ষমতা, সেই ক্ষমতাটি আপনি রাখেন, তাই তিনি একটি দলের প্রধান হতে পারবেন না। কিন্তু দেখেন আপনি আবার এমপি ইলেকশন করতে পারবেন, তাহলে এবং সেটার জন্য তারা আবার মাঠ প্রস্তুত করছেন। তাহলে তাদের জামাতে ইসলামী দল প্রতিষ্ঠা তো আমার জন্মেরও বহু আগ থেকে, তো তারা এত বছর ধরে মাঠই প্রতিষ্ঠা করে গেছেন। দেখেন এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু আমিরে জামাতের স্ত্রী ডাক্তার আমেনা শফিক তিনি কিন্তু সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। তাহলে তিনি কি পারতেন না এই নির্বাচনে তিনি সরাসরি নির্বাচন করতে? তার কি এত বছর ধরে মাঠ প্রস্তুত হয় নাই? এই যে জামাতের যে এত নারী কর্মীরা আমরা দেখি যে তারা খুবই চমৎকার কথা বলেন বিভিন্ন জায়গায়, টক শোতে, বিভিন্ন আলাপে, তো তাদের কি মানে এমন শূন্যতা তাদের মধ্যে আছে যে তারা সরাসরিভাবে একজনও তারা মনোনয়ন পাওয়ার জন্য যথেষ্ট হলেন না। এবং আমিরে জামাত কিন্তু আপনারা দেখেছেন যে এরও আগে নারীদেরকে কিভাবে বেশ্যাকরণ করা হয়েছে। আমি যদি বলি যে নারী বিষয়ক সংস্কার কমিশন, এই কমিশনটা তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সেই কমিশনটাকে কিন্তু অচ্ছুত একদম অস্পৃশ্য করে রেখে দিয়েছে। আপনি দেখেন কনসেনসাস কমিশনে, ঐকমত্য কমিশনে কিন্তু সকল কমিশন নিয়ে কথা হলো, নারী কমিশনের কিন্তু একটা সংস্কার এক প্রস্তাব নিয়েও কিন্তু কোনো আলাপ আলোচনা আমি হয়নি। আপনার হতাশার জায়গাটা ধরতে পারছি। আলোচনার এই পর্যায়ে একটা বিরতি নিতে হবে, ফিরে এসে সোশ্যাল মিডিয়া নিয়ে ইন পার্টিকুলার আপনার কাছে কিছু জানার আছে। দর্শক, ভোটার আলাপে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন, ফিরছি একটু পর। স্বাগত আর একবার ভোটার আলাপে। আমাদের পৃষ্ঠপোষকতায় আছে মিল্ক ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। আমরা আলাপ করছিলাম প্রাপ্তি তাপসীর সাথে। তাপসী, যে হতাশার কথা বলছিলেন, সে হতাশার একটা বড় জায়গায় নারীর অংশগ্রহণ আমরা দেখি নাই, কিংবা এটা অংশগ্রহণ নিশ্চিত করতে পারে নাই। যদি এভাবে বলি তাহলে হয়তো বা অনেকে রাগ করতে পারে। করতে দেওয়া হয় নাই আসলে। আচ্ছা, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমি বলতে পারছি না। একদম 30 সেকেন্ডে বলেন তো, এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? অবশ্যই ইচ্ছাকৃত, মানে এটা তো প্রশ্নই আসার উচিত না। কারণ যেভাবে কাঠামোগতভাবে নারীকে সকল জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে যেভাবে প্রকাশ্যে ভরা মজলিসে নারীকে বেশ্যাকরণ করা হচ্ছে এবং সেটাকে আবার রাষ্ট্রীয় এবং সামাজিক পৃষ্ঠপোষকতায় সেটাকে আবার ফুয়েল দেওয়া হচ্ছে, সো অবশ্যই এই যে নারীকে কাঠামোগতভাবেই আমাদের মানে সরকার এবং রাষ্ট্রের সকল জায়গা থেকে বাদ দেওয়ার যে পরিকল্পনা, রাজনৈতিক ময়দান থেকে নারীকে বাদ দেওয়ার যে পরিকল্পনা, এটা একদম ইচ্ছাকৃত। তাতে কারো লাভ হলো? লাভ তো হলো না। তাতে কারো লাভ হলো কিনা সেটা ভোটের ময়দানে বোঝা যাবে। কারণ এখনো যদি 2026 সালে এসে কোনো দল যদি মনে করে যে নারী টকশো আলোচক, তাই আমি সেই টকশোতে অংশগ্রহণ করবো না, সেটা তো ঘটেছে খেলাফতের মধ্যে, সেটা তো হয়েছে। এবং তাতে যদি কেউ মনে করে যে 46% নারী থাকার পরেও আমি একজনও নারীকে মনোনয়ন দিব না, কেউ যদি মনে করে যে আমি নারীকে সামনের কাতারে আসতে দিব না, নারী আমার দলের প্রধান হতে পারবেন না, সেটির অবস্থা ভোটের ময়দানে বোঝা যাবে। এই ইলেকশনে না বোঝা, সামনের ইলেকশনে বোঝা যাবে। কারণ আমাদের তরুণ প্রজন্ম তো ধরেন আগেও পলক একসময় আমাদের বলছে যে ইন্টারনেট হুট করে বন্ধ হয়ে গেছে, এখন আমরা শুনতে পাচ্ছি যে টুইটার হুট করে হ্যাক হয়ে গেছে। তো আসলে আমরা তো বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে। সেটা একদম, আমার টুইটার অ্যাকাউন্ট নাই, কিন্তু সেটা তো ধরেন আমরা এটি অপ্রাসঙ্গিক আমি মনে করি যে আমার টুইটার অ্যাকাউন্ট আছে নাকি নাই। কিন্তু ধরেন হ্যাক হওয়া এবং তার তৎপরবর্তী যে কার্যক্রম, ধরেন হ্যাক হয়েছে, ধরেন ফোর্সে আমি ধরে নিলাম যে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল, কিন্তু ধরেন আমাদের সাধারণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যদি মানুষ আপনার থেকে টাকা চায়, তাও তো আপনি লিখে দেন যে আমি আপনার যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। তিনি কিন্তু দুঃখ প্রকাশ করছেন জামাতের আমির আজকে জনসভায়। তিনি কিভাবে দুঃখ প্রকাশ করছেন যে হ্যাকারের কারণে কোনো মা বোন যদি কষ্ট পেয়ে থাকেন তাইলে আমি দুঃখিত। তো ধরেন আমরা যারা মা বোন না, এই যে নারীকে শুধুমাত্র আপনি মা এবং বোন এবং আপনার স্ত্রী আপনার মেয়ের দৃষ্টিকোণ থেকে দেখবেন, আপনি নারীকে মানুষ হিসেবে দেখেন, আপনি নারীকে নারী হিসেবে দেখেন। তো 2026 সালে এসেও যদি আপনার দলের একদম ভাবাদর্শিক জায়গা থেকে আপনি সেটার বাইরে বের হতে না পারেন, আপনি পিতৃতন্ত্রের বাইরে বের হতে না পারেন, এবং এবার যারা নতুন ভোটার আছে তাদের 4 কোটি বলা হচ্ছে, সেখানে যদি অর্ধেক নারী ভোটার থাকে তাহলে তারা এটা হারাচ্ছে।
এবং আমাদের- তরুণ ভোটারদেরকেও তারা আকৃষ্ট করতে পারছে না। একজন তরুণ ভোটার হিসেবে আপনি কি মনে করেন অ্যাজ এ হিউম্যান বিং, নট অ্যাজ এ ওম্যান? ধরেন অবশ্যই অ্যাজ এ ওম্যান এবং অ্যাজ এ হিউম্যান বিইং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন কোনো রাজনৈতিক দলকে ভোট দিব বা ধরেন কোন একটা প্রার্থীকে ভোট দিব, আমি কি দেখব যে আমার জন্য তার আগামী 10 বছরে কিংবা 5 বছরে তার 5 বছরের পরিকল্পনা কি। পরিকল্পনা কি? আমি দেখলাম যে শুধুমাত্র একটি দলের নেতারা শুধুমাত্র নারী ইস্যুকেই কেন্দ্র করে আছে। বাংলাদেশে দেখেন সমস্যার তো অভাব নাই, আপনার দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে, আপনার দেশে ধর্ষণ যৌন নিপীড়নের কোনো বিচার হচ্ছে না, আপনার দেশে ধরেন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে সেগুলো সংস্কার প্রয়োজন, আপনার দেশে বেকারত্ব বাড়ছে, আপনার দেশের মানে মুদ্রাস্ফীতি আছে, মানে সকল জায়গা থেকে আপনি ইকোনমিক্যালি বলেন, আপনি ভূ রাজনৈতিকভাবে বলেন, আপনার দেশের সমস্যা তো একটা নাই, কিন্তু আপনার পলিসি কি সেই সমস্যাগুলো থেকে বের করার পলিসি কি? আমি যখন পাশ করে বের হব আপনার আমাকে নিয়ে ধারণা কি? বলা হচ্ছে যে দেশের সর্ববৃহৎ মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আচ্ছা, কিন্তু বাকি যে দলগুলো আছে আপনি কি মনে করেন তারাও কি খুব সম্মান দেখাতে পারছে? আমি বলবো যে ধরেন নারীদের প্রতি সম্মান, শুধুমাত্র নারী তো নয়, মানে যে কোনো গোষ্ঠীর প্রতি সম্মান, সেটা হচ্ছে আপনার একদম অস্থিমজ্জাগত বিষয়। মানে আপনি যতই ভেদ ধরেন না কেন সেটা কিন্তু একদিন দিন শেষে বের হয়ে যাবে। ধরেন বিএনপিও তো মাত্র 10 থেকে 11 জন নারীকে মনোনয়ন দিয়েছে, কিন্তু আমরা কিন্তু তাদের থেকে আরো অনেক বেশি প্রত্যাশা করেছিলাম। বা ধরেন এনসিপির থেকে তো আমাদের প্রত্যাশা, মানে কি বলবো, এটা নিয়ে মানে আসলে বলার কিছু নাই, কারণ দেখা যাচ্ছে যে এনসিপি থেকে 2 জন নারী নির্বাচন করছেন, সেখানে আমরা দেখেছি যে এনসিপিতে কত শত নারী নেত্রীরা ছিলেন এবং তারা কিন্তু নির্বাচন করার জন্য মুখিয়ে ছিলেন, কিন্তু তাদেরকে নির্বাচন করতে দেওয়া হলো না। তো সেই জায়গা থেকে আসলে কোনো রাজনৈতিক দলে আমি বলবো আমাদের তরুণ প্রজন্মের যে ভিশন, তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে একটা গোল থাকে, আমরা কি দেখতে চাই, আমরা সামনে প্রত্যেকে দেখেন রাজনৈতিক কাঠামোতে যখন তারা ক্যাম্পেইনিং করছেন একজন আরেকজনের সমালোচনা করছেন, উনি চাঁদাবাজ, সেটা তো করবেই। না উনি চাঁদাবাজ, উনি না, আপনি যখন গ্যাংস্টার। ভোট যুদ্ধে নামবেন তখন এটাই কিন্তু ট্যাকটিক, সমালোচনা করতে হবে। আপনাকে tactic সেটার টা বোঝাই। ভাষা না, কতটুকু ভালো হবে না খারাপ হবে সেটা আলাদা বিষয়। সমালোচনার ভাষা অবশ্যই, কিন্তু ধরেন আপনি শুধু সমালোচনা করছেন উনি গ্যাংস্টার, উনি চাঁদাবাজ, আপনি কি মানে উনি চাঁদাবাজ আমি বুঝতে পারলাম, আমি ওনাকে ভোট দিব না, আমি আপনাকে কেন ভোট দিব, আপনি আমাকে কি দিচ্ছেন? আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যে এবং আমারও খুব মত প্রকাশকে আমরা খুব ভালোভাবে করতে পারছি, মানে নিজের মন মতো করতে পারছি। এখন দেখেন মানে মত প্রকাশ অবশ্যই যদি আপনি তুলনা করেন গত দীর্ঘদিনের স্বৈরশাসনের সাথে, তাহলে আমাদের যে মত প্রকাশ আমরা করতে পারছি সেটা কিন্তু আমরা করতে পারছি, এটা খুবই সত্যি কথা। কিন্তু যাক, একটা তো ভালো দিক আছে। ভালো দিক তো অনেক আছে, মানে হতাশ আমরা, কিন্তু ধরেন এর জন্য তো আমরা দেশ গঠন কিংবা আমরা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখি সেটা থেকে তো আমরা পথভ্রষ্ট হব না বা আমরা আশাহত হব না। ধরেন মত প্রকাশ আমি করতে পারছি, কিন্তু সেই মত প্রকাশের কনসিকুয়েন্সটা কি? ধরেন যখন আমি মত প্রকাশ করছি তার জন্য যখন আমাকে প্রতিনিয়ত হচ্ছে গালি, বুলিং, হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, সেটার কিন্তু মানে সেটার কিন্তু কোনো কনসিকুয়েন্স নাই। ধরেন যে আমাকে গালি দিচ্ছে আগে তো ফেক আইডি থেকে গালি দিত, এখন কিন্তু আপনি জানেন তার পরিচয় রিয়েল আইডি থেকে গালি দিচ্ছে, কারণ সে জানে তার কোনো কনসিকুয়েন্স নাই। এখন ইলেকশন কমিশন, আসলে আমার বলার কথা এটাই যে ইলেকশন কমিশনের এখানে আসলে দায়বদ্ধতা কতটুকু? এই যে এত নারী প্রার্থীরা তারা হচ্ছে কন্টিনিউয়াসলি বুলিং এর শিকার হচ্ছেন, বা ধরেন আমরা দেখছি তো প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, তো সেখানে আসলে ইলেকশন কমিশন কি কাজ করছে? ইলেকশন কমিশন কিন্তু এখন এসে বলেছে যে কোনো সরকারে থাকা কোনো ব্যক্তি গণভোটের পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ, আরো অনেকক্ষণ কথা বলতে পারলে আপনার সাথে ভালো লাগতো, কিন্তু শেষ করতে হচ্ছে। আপনি হতাশ হয়েছিলেন, তারপরেও আমি আপনাকে আশাবাদী করতে চাই। আমিও ছিলাম না, আমি ধরেন হতাশা আসা অনেক কিছুতে হতাশা এসেছে। আচ্ছা, কিন্তু আমাদেরকে আশাবাদী হতে হবে, কারণ একটা দীর্ঘ সময় আমরা পার করে আসছি, সামনে আর কিছু সময় পরে হয়তো বা আমাদের জন্য সুদিন অপেক্ষা করছে। আমরা ভোটের আলাপ জারি রাখবো, হয়তো বা এখানে নয় বাইরে কোথাও। দর্শক, দেখা হবে ভোটের আলাপের কালকের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভোট দিবেন।